এই কেকটা বানাতে গিয়ে কি ভুল করে ফেলেছি সমস্ত কিছু সঠিক জানা সত্ত্বেও একেবারে কমপ্লিট হয়ে যাওয়া কেক আমার কিভাবে ভেঙে গেল, আবারও আমাকে কিভাবে সমস্ত কিছু কেকটা রেডি করতে হলো এত সুন্দরভাবে। তো সমস্ত কিছু ভিডিও আলোচনা করেছি। ভিডিওটা স্কিপ না করে দেখলে তোমরাও বুঝতে পারবে। দেখো এখানে আমার কাছে একটা ৩ পাউন্ডের চকলেট কেকের অর্ডার ছিল। তো সেই অনুযায়ী আমি এখানে ময়দা আর কোকো পাউডার মিশিয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু এই কাজটা করে নেবে যেহেতু বেশি পরিমাণ এখানে উপকরণগুলো তাই আমি ২য় বার আবার চেলে নিচ্ছি যাতে কোকো পাউডার আর ময়দাটা খুব ভালো করে মিশে যায়। এখানে কোকো পাউডার আর ময়দাটা খুব সুন্দর করে মিশে গেছে। এখানে দেখো আমি ৭ টে ডিম নিয়েছি। আমার এই কেকটার সাথে একটা 1/2 পাউন্ড কেকের অর্ডার ছিল। তো একসাথেই আমি এখানে ব্যাটারটা রেডি করে নিচ্ছি। ধীরে দেখো আমি এখানে ৫ থেকে ৬ সেকেন্ড বিট করার পরেই ১ চিমটে লবণ দিলাম। আর ৩ থেকে ৪ ধাপে আমি কিন্তু চিনিটা দেয়া কমপ্লিট করে ফেলেছি। এইভাবে কিন্তু ২ মিনিটের মধ্যেই কিন্তু চিনিটা দেয়া কমপ্লিট করেছি। আর এখানে আমি অবশ্যই গুঁড়ো চিনিটা ইউজ করেছি। রেগুলার যে চিনিগুলো সেটাকেই আমি মিক্সি জারের মধ্যে গুঁড়ো করে নিয়েছি ওজন করার পর। তারপরেই কিন্তু ইউজ করছি। তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু ফোমটা রেডি হয়ে যাবে। আর চিনির দানা আস্ত থাকার ভয় থাকবেও না। তাই সমস্ত টিপস গুলো আমি আলোচনা করছি। তোমরা একটু যদি মন দিয়ে শুনে নাও বাড়ি থেকেই কিন্তু পারফেক্ট ভাবে কেক রেডি করতে পারবে। এখানে যেহেতু বেশি ডিম আছে তাই একটু সময় বেশিই লাগবে। ৫ মিনিটের থেকেও ১ মিনিট বা ২ মিনিট বেশি লাগবে এখানে ফোমটা রেডি হতে। কারণ ডিম আর চিনির পরিমাণটা এখানে বেশিই আছে। দেখো খুব ভালো করে আমি বিটারের কাঁটা স্পিডে রেখেই বিট করে নিচ্ছি। আর খুব সুন্দর করে ডিম আর চিনিটা মিশিয়ে নিচ্ছি। এখানে ফোম রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমার পরিমাণ মতন তেল আর এসেন্সটাও দিয়ে দিচ্ছি। এখানে ভ্যানিলা এসেন্স আর চকলেট এসেন্স দুটোই দিয়ে ভালো করে ৬ থেকে ৭ সেকেন্ডের জন্য বিট করেছি। যাতে ডিমের ফোমের সাথে ভালো করে এসেন্স গুলো মিশে যায়। এরপর কিন্তু এই পর্যায়ে ময়দা মেশানোর আগেই ওটিজিটা প্রিহিট করতে বসিয়ে দিয়েছি। তোমরা যারা গ্যাস ওভেনের মধ্যে কেকগুলো রেডি করবে অবশ্যই একটা করে ব্যাটার রেডি করবে। কারণ গ্যাস ওভেনের মধ্যে ৩ টে কেক টিন বসানো সম্ভব নয়। তাই প্রিহিট করা অবশ্যই ওভেনের মধ্যে কেক স্পঞ্জটা তোমরা রেডি বসাবে। কেকের ব্যাটারটা বসাবে তাহলে পারফেক্ট ভাবে তোমরা কেক স্পঞ্জ পাবে। এখানে একই ডিরেকশনে দেখো খুবই আলতো হাতে ধীরে আমি কিন্তু মিশিয়ে নিচ্ছি। আর অনেকটা ব্যাটার একসাথে তাই খুবই কিন্তু ধীরে কাজগুলো করতে হবে। আমি এখানে ৩ থেকে ৪ ধাপে কিন্তু ময়দা মেশানো কোকো পাউডারটা দিচ্ছি। আর কোকো পাউডার থাকলে একটু ভয়ের ব্যাপার থাকেই। কারণ কোকো পাউডার ভীষণভাবে বসে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আলতো হাতে কিন্তু ধীরে কাজগুলো করতে হবে। তোমরা এখানে ভুল করেও কিন্তু কোনো রকমের দুধ বা জল মেশাতে যেও না। তাহলে ফোমটা হঠাৎ করেই বসে যাবে আর কেকের স্পঞ্জ রেডি করতে পারবে না। দেখো আমার ফোমটা কত সুন্দর করে রেডি হয়ে গেছে। আর নিচের অংশ থেকে আমি স্প্যাচুলা দিয়ে তুলে দেখিয়েও দিচ্ছি তোমাদের। যে সাদা অংশগুলো ছিল সেগুলোও মিশিয়ে নিচ্ছি চকলেট কালার করে নেব বলে ফোমটার। এরপর আগে থেকে যে আমি কেক টিনগুলো রেডি করে রেখেছিলাম তার মধ্যে ব্যাটারটা আমি ঢেলে নেব। এখানে দেখো 7 ইঞ্চির মোল্ড একটা নিয়েছি। আর এখানে 5 ইঞ্চির মোল্ড আর একটা 5 ইঞ্চির মোল্ড 1/2 পাউন্ড কেকের জন্য। আমি একটু হাইটেরই করব তাই উপরের যে টিয়ারটা তোমরা দেখেইছো। তো সেই কারণেই আমি এখানে 5 ইঞ্চির আরেকটা মোল্ড একটু হাইটের নিয়েছি। খুব ভালো করে দেখো আমার কেকটা বেক হয়ে গেছে। এরপর আমি হাইটের কেকটা নেব এখানে। আমি ছোট কেকটা নেব না। তো ওটা আলাদাভাবেই করব। এই দুটো কেকের আজ আমি তোমাদের কাছে উম ডেকোরেশনটা বানিয়ে দেখাবো। ১ম এই দেখো কত নরম সফট স্পঞ্জি কেক রেডি হয়ে গেছে। তোমাদেরকে দেখিয়েই দিচ্ছি। হাত দিয়ে যতই তুমি এটাকে দাবো না কেন কিছুতেই কিছু হবে না। কারণ এতটা নরম সফট স্পঞ্জি কেক রেডি হয়েছে। দুটো স্পঞ্জ দেখো আমি কেটে তোমাদের কাছে দেখিয়ে দিচ্ছি। লেয়ার কাটটাও কিন্তু খুব সাবধানে করতে হবে কারণ স্পঞ্জ খুবই নরম। এখানে দেখো
এরপর ছোট কেকটাও তোমাদের কাছে আমি কেটে দেখিয়ে দেব। এতটা নরম সফট স্পঞ্জি হয়েছে যে আমি তোমাদের কাছে দেখিয়েই দিচ্ছি বারবার। তোমরা যারা স্পঞ্জ বানাতে গিয়ে ভয় পাও, আশা করছি ভয় পাবে না। কারণ দেখো আমি তোমাদের সামনে দেখিয়েই দিয়েছি। আর কথাগুলো যদি শুনে নাও তোমরা কিন্তু বাড়িতে পারফেক্ট ভাবে এরকম স্পঞ্জ বানাতে পারবে। কারণ এখানে ভিডিওটা আমার ১৫ থেকে ১৬ মিনিট হয়তো হয়েছে, কিন্তু তোমার কাজগুলো করতে অনেকটাই সময় লাগে। তাই কথার মাধ্যমে আমি যেগুলো বলি সেগুলো শুনে নেয়ার চেষ্টা করবে। এখানে আমি ৩ পাউন্ডের একটা কেক বোর্ড নিয়েছি। তার মধ্যে দেখো ক্রিম লাগিয়ে ১ম স্পঞ্জটা বসিয়ে দিয়েছি আর ভালো করে এখানে সোপ করে নিচ্ছি। ভালো করে সোপ করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি যেভাবে আমি চকলেট কেকগুলো বানিয়ে থাকি, ১ম এই গানাশটা দিয়ে দিয়েছি। তারপরে চারিদিকে দেখো প্যালেট নাইফ দিয়ে স্প্রেড করে নিলাম। এখানে অল্প করে যতটা পরিমাণ ক্রিম লাগবে ততটাই ক্রিম এখানে দিয়ে দিলাম। এরপর প্যালেট নাইফ দিয়ে চারিদিকে স্প্রেড করে নিয়েছি। আবারও গানাশ দিচ্ছি। যেভাবে আমি চকলেট কেকগুলো বানিয়ে থাকি সেভাবেই করে নেওয়ার চেষ্টা করছি। এরপর উপর থেকে আবার আমি চকো চিপস দেবো। যাতে খাওয়ার সময় চকো চিপস গুলো মুখের মধ্যে পড়ে আর কেকের টেস্টটা আরো দ্বিগুণ বেড়ে যায়। এইভাবে দেখো ২য় স্পঞ্জটাও বসিয়ে দিয়েছি। একই রকমভাবে আমি সুগার সিরাপ দিয়ে সোপ করে নিলাম। এরপর গানাশ দিয়ে দেখো আমি উপরের অংশে স্পঞ্জটা করে নিয়েছি। এরপর ৩য় স্পঞ্জটাও বসিয়ে দিয়েছি। এইভাবে প্রত্যেকটা লেয়ার আমি কমপ্লিট করব আর ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে রেখে দেব কেকটা। যতটা পরিমাণ ক্রিম দিয়ে আমার ক্রাম কোটিং করা হবে আমি ততটা পরিমাণে ক্রিম দিয়েছি। অতিরিক্ত ক্রিম এখানে ইউজ করছি না। দেখো খুব সুন্দর করে আমার এখানে ক্রাম কোটিং হয়ে গেছে। এরপর আমি বোর্ডটা ক্লিন করে মুছে নেব কিচেন রুমাল দিয়ে। তারপরেই ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দেব ৩০ মিনিটের জন্য। দেখো আমি এখানে রেখে দিয়েছি। এরপর ছোট স্পঞ্জটা রেডি করে নিচ্ছি অন্য একটা কেক বোর্ডের মধ্যে। এখানে কিন্তু আমি কেক বোর্ডের মধ্যে কোনো রকমের ক্রিম লাগাচ্ছিলাম না। কারণ এটা টিয়ার এর মধ্যে আমি বসাবো। ধীরে, ধীরে দেখো আবারও আমি এখানে ক্রিম দিয়ে দিয়েছি। এই কেকটার অর্ডার যে কাস্টমার আমাকে করেছিলেন ম্যাডাম, উনি ফার্স্ট আমার কাছে এই কেকটার অর্ডার করেছেন। কিন্তু কেকটার ডেকোরেশন এতটাই ছিল যে ফক্স বলগুলো দিয়ে যেভাবে গোল্ডেন কালার, সিলভার কালারের যে ফক্স বলগুলো হয়, কিন্তু এত যে ম্যাডামকে আমি বানিয়ে দিয়েছিলাম, বানিয়ে দেওয়ার পরে ম্যাডাম বলছিলেন আরো বসিয়ে দিতে। তো সেই অনুযায়ী আমাকে আরো বসাতে হয়েছিল। আর কেকটা ১ম দিকেই ভুলে ভরা ছিল। অনেকটা খাটনি আমার হয়ে গেছে। টিয়ার বসাতে গিয়ে আমি কি ভুল করেছি, কি কারণে আমার এই ভুলটা হলো, পুরো কমপ্লিট হয়ে যাওয়া কেককে আবার নতুন করে কমপ্লিট করতে হলো। সমস্ত কিছু আমি তোমাদের সাথে আলোচনা করে নিয়েছি। তোমরা যদি ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখো, এই ভুলগুলো কিন্তু তোমরা করতেই পারবে না বা করতে গেলেও তোমাদের মনে আসবে আমার এই কথাগুলো। দেখো এখানে ছোট কেকটাও আমি খুব সুন্দর করে ক্রাম কোটিং করে নিচ্ছি অল্প, অল্প করে ক্রিম দিয়ে। ক্রাম কোটিং এর কাজটা যত ভালো করে করবে তত তোমরা কিন্তু ফিনিশিং এর সময় পারফেক্ট ভাবে কম সময়ে কম ক্রিমে ফিনিশিং করতে পারবে। বোর্ডটা এখানে ক্লিন করে নিয়ে আমি সেট করতে রেখে দিয়েছি। এরপর বড় যে কেকটা সেটাই বের করে এনেছি। খুব ভালো করে দেখো এখানে আমি অল্প, অল্প করে ক্রিম দিয়ে ফিনিশিংটা করে নিচ্ছি। খুব অল্প ক্রিমে খুব সুন্দর করে কিন্তু আমার ফিনিশিংটা এসে যাবে। আমার বেশি ক্রিমও লাগবে না। আর কেকটা করতে খাটনি হয়েছিল কিন্তু দেখতে অসাধারণ হয়েছিল আর কাস্টমারের খুব পছন্দ হয়েছিল। দেখো খুবই ধীরে, ধীরে আমি কিন্তু এখানে কাজগুলো তোমাদের সাথে শেয়ার করছি। যারা নতুন বন্ধু আছো, কেক বানাচ্ছ, কেকের ফিনিশিং আনতে অসুবিধে, আশা করছি ভিডিওর এই অংশটা দেখলে তোমরা পারফেক্ট ভাবে বাড়িতে একটা কেক বানাতে পারবে আর ফিনিশিং আনতে পারবে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ জানালাম। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। দেখো ফার্স্ট লেয়ারের কেকটা হোয়াইট বেসের উপরই গানাশ দেয়া করা ছিল। তো এটা সম্পূর্ণরূপে একটা কাস্টমাইজড কেক ছিল। আমি ম্যাডামকে বলেইছিলাম এতটা ব্লু কালার নেবেন না। তবুও উনি শুনছিলেন না। উনি বলেছিলেন যে আমার
ছবির অনুযায়ী আপনি করে দিবেন দিদিভাই। তো কাস্টমারের চাহিদা অনুযায়ী তো আমাকে করতে হবে। আমি কিন্তু কখনোই এতটা কালার ইউজ করি না কেকের মধ্যে। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানোই আমি কখনোই কিন্তু এতটা কালার ইউজ করা পছন্দও করি না কেকের মধ্যে। সবসময় লাইট কালারের মধ্যেই রাখার চেষ্টা করি। যখন খুব কাস্টমাইজ হয়, কাস্টমার যখন শুনতেই চান না কথা তখন করে দেওয়ার চেষ্টা করি। কিন্তু আমি খুব ভালো কোম্পানির এখানে কালারটা ইউজ করি। তাই আমার কোনো রকমের তেতো ভাব আসে না। ক্রিমের মধ্যে অনেকের কালার মেশানোর পর মেল্ট হতে থাকে, তেতো ভাব আসে। আমার কিন্তু সেই প্রবলেমটা হয় না। কিন্তু কালার দেওয়ার ফলে মুখের মধ্যে লেগে যায় খাওয়ার পর। এটাই আমার খারাপ লাগে। দেখো এখানে আমি গানাশটা রেডি করে নিয়েছিলাম 1:1 রেশিওতে। গানাশের মধ্যে একই রকমেরই রয়্যাল ব্লু কালার আমি মিশিয়ে নিয়েছিলাম। ৩ ড্রপ ২ থেকে ৩ ড্রপ দিলেই খুব সুন্দর এরকম কালার এসে যাবে। আমি ২ থেকে ৩ ড্রপ দেওয়ার পরেই কালারটা এসে গিয়েছিল। খুব ভালো করে দেখো ড্রিপিং করা ছিল। হোয়াইট কালারের বেসের উপর এভাবে গানাশ দিয়ে ড্রিপিং করা ছিল। তো সেভাবেই আমি এখানে করে নিয়েছি। এই কেকটা বানাতে গিয়ে আমার অনেকটা ক্রিম আর অনেকটা গানাশও ওয়েস্ট হয়েছে। দেখো এখানে আমি টিয়ার বসানোর জন্য অ যে স্ট্র গুলো ইউজ করি সেটাই সমান করে কেটে নিয়ে বসিয়ে দিয়েছি। এই ১ম ভুল হলো দেখো আমি টিয়ারটা বসাতে যাওয়ার সময় পড়ে গেল। আর টিয়ারের বেসের যে বড় কেকটা দেখো এই নিচের এই ছোট কেকটার বোর্ডের মধ্যে লেগে গিয়ে দেখো উঠে গেছে, নষ্ট হয়ে গেছে, একদম ড্যামেজ হয়ে গেছে। কেকটা আমি কিছুতেই রিপেয়ার করার চেষ্টা করছিলাম, পারছিলাম না, কিছুতেই পারছিলাম না। বাধ্য হয়ে সমস্ত ক্রিম আর গানাশ আমাকে তুলে ফেলতে হয়েছিল। যেহেতু কাস্টমার ফার্স্ট কেক নিচ্ছেন, যেহেতু কাস্টমার ফার্স্ট হোক বা সেকেন্ড হোক বা সবসময় রেগুলার কাস্টমার হোক, আমি কখনোই চাইবো না বা আমরা কখনোই চাইবো না যে আমাদের কেকটা এরকম আ ফিনিশিং এত খারাপ অবস্থায় যাক আর আম একটা দেখতে খারাপ লাগুক। যেটা আমি বলার চেষ্টা করছি তোমরা আশা করছি বুঝতে পারছো। আর ভুলটা আমার ১ম ভুলটা হয়েছে কেন জানো তো? আমি এখানে টার্নিং টেবিল থেকে কেকটা সমস্ত আমার দেখবে টিয়ার কেকে টার্নিং টেবিল থেকে আমি কিন্তু কেকটা নামিয়ে ২ টো টিয়ার প্যালেট নাইফ দিয়ে বসিয়ে দেই। এক্ষেত্রে কিন্তু আমার মাথায় কি হয়েছিল জানি না। আমি তাড়াহুড়োর মধ্যে একটু ছিলাম, অন্য কাজও ছিল। তো টার্নিং টেবিল থেকে আমি নামাচ্ছিলাম না। আমি টার্নিং টেবিলের উপরেই হাত উঁচু করে এই কেকের টিয়ারটা বসাতে যাচ্ছিলাম। আর তার ফলেই এখানে গন্ডগোলটা হয়ে গেছে। দেখো আমি সমস্ত ক্রিম আর গানাশটা তুলে নিচ্ছি। আমার অনেকটা জিনিস নষ্ট হয়েছিল। কাজ করতে গেলে ভুল হয় আর ভুল থেকে শিক্ষা নিলে সে ভুলটা আর কখনোই হয় না। দেখো আবারও আমি ক্রিম দিয়ে এখানে খুব সুন্দর করে ফিনিশিং করে নেব। যেখানে গানাশ লাগছিল আমি সেগুলো ক্লিন করে নিলাম কিচেন রুমাল দিয়ে। আর কেকটা আবারও ক্রাম কোটিং এর মতন অবস্থায় করে নিয়ে আমি এখানে কিন্তু ফিনিশিংটা করে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু এসে যদি এরকম অসুবিধে হয় বা তোমরাও যদি কোনো কারণে এরকমভাবে কেকটা ড্যামেজ করে ফেলো নিজের ভুলে, তো মাথাটাকে ঠান্ডা রেখো, মাথা অস্থির করে ফেলো না। আমি কিন্তু খুব ধৈর্য ধরে ধীরে সুস্থে কাজটা আবারও করেছি। কারণ আমার একটাই উদ্দেশ্য ছিল টেস্টের সাথে, সাথে কেকটাকে আমার কাস্টমারের কাছে পারফেক্ট ভাবে পৌঁছানো বা খুব একটা ভালো লুক দেওয়া যেটা কাস্টমাইজ কেক আরো ভালো করে আমাদেরকে বানাতে হয়। যেহেতু কাস্টমার আমাদেরকে ছবি পাঠিয়েছেন তো সেই কেকগুলোর মধ্যে কোনো রকমের যেন না ডিস্টার্ব থাকে সেদিকে লক্ষ্য রাখা। এটাই ছিল আমার উদ্দেশ্য। তাই আমি সমস্ত কিছু ক্লিন করে নিয়ে আবারও নতুন করে সমস্ত কাজ করেছি। দেখো এখানে ছোট কেকটাও আমি আবার রিপেয়ার করে নিচ্ছি। এখানে বেশি খাটনি ছিল না। কারণ ব্লু কালারের ক্রিমটা কেবলমাত্র আমি রেডি করে নিয়েছি। করেই যে অংশটা ড্যামেজ হয়ে গিয়েছিল সেই অংশটায় আমি দিয়ে ভালো করে ফিনিশিংটা করে নিচ্ছি। আর বড় কেকটার ক্ষেত্রেই একটু কষ্ট হয়েছিল। খুব নাজেহালে পড়েছিলাম। কারণ গানাশের কাজ ছিল সেখানে। তাই গানাশটাও বারবার তুলতে গিয়ে অনেক চারিদিকে ছড়িয়ে যাচ্ছিল। অনেক অসুবিধে হচ্ছিল। তোমাদেরকে আমি টিপস গুলো শেয়ার করছি তোমরা যাতে না এই ভুলগুলো করো তাড়াহুড়োর মধ্যে থাকলেও। দেখো আমার এখানে ছোট কেকটা খুব সুন্দরভাবে ফিনিশিং হয়ে গেছে। ফ্রিজের মধ্যে কিছুক্ষণের জন্য আমি সেট করে নিয়েছিলাম এই ১৫ থেকে ২০ মিনিটের জন্য। এরপর দেখো আবারও আমি গানাশ রেডি করেছিলাম। আমার কিন্তু আগের গানাশ ছিল না। আবার হোয়াইট চকোলেট মেল্ট করে আমি এর সাথে উ ক্রিম মিশিয়ে যেভাবে আমরা গানাশটা বানাই, তো বানিয়ে তার মধ্যে ৩ থেকে ৪ ড্রপ ব্লু কালার মিশিয়ে নিয়ে এভাবে ড্রিপিংটা করে নিচ্ছি।
খুবই ধৈর্য ধরে ধীরে ধীরে কাজগুলো করতে হবে। তাড়াহুড়ো করলে কিন্তু আমার মতনই ভুল হবে। ম্যাডাম যে ছবিটা আমাকে পাঠিয়েছিলেন এইভাবেই গানাশ দিয়ে ড্রিপিং করা ছিল চারিদিক থেকে। তো সেইভাবেই আমি করে দিয়েছি। সময় বাঁচানোর জন্য তাড়াহুড়ো করতে গিয়ে আমি এখানে টার্নিং টেবিল থেকে কেকটা না নামিয়েই টেয়ার বসাতে যাচ্ছিলাম। সেজন্য আরো কাজটা আমার বেড়ে গেল। আর টাইমটা আরো চলে গেল। দেখো এবার পারফেক্ট ভাবে আমার কেকটা কত সুন্দরভাবে বসে গেল। এইভাবে টার্নিং টেবিলের মধ্যে কখনোই কেক রেখে তোমরা টেয়ার বসাতে যেও না। তাহলে কিন্তু আমার মতনই ভুল হবে। সবসময় নিচে টেবিলের মধ্যে রেখে বা গ্যাস স্ল্যাবে যেখানেই তোমরা কেক বানাও না কেন সেখানে রেখেই করবে। টার্নিং টেবিলে রাখলেই অসুবিধে। এরপর দেখো এখানে আমি ফক্স বল বসিয়ে নিচ্ছি। এই বলগুলোর কিন্তু দাম অনেক। ১০ টা থাকে এরকম ৳৬০ ৳৬৫ র মতন নেয়। কোথাও, কোথাও আবার ৫০-৫৫ এরকমও নেয়। ১০ টা ১২ টা থাকে। আর আমি ১ম এ ছবিটা দেখে বুঝতেই পারছিলাম না। আমি কয়েকটা দেয়ার পর ছবি পাঠিয়েছিলাম ম্যাডামকে। তো ম্যাডাম বলছিলেন, "অনেকটা ভরে দাও। আর হচ্ছে না, পারফেক্ট ভাবে আসছে না কাস্টমাইজ।" তো আমাকে আরো অনেকগুলো ফক্স বল দিতে হয়েছিল। আর যে টাকা আমি নিয়েছিলাম তার থেকে কিন্তু আমাকে জিনিসটা অনেকটাই ব্যয় করতে হয়েছিল এখানে। দেখো ধীরে, ধীরে আমি সমস্ত অংশে দিয়ে দিয়েছি। আর আমি চকোলেট কেকের যে টাকাটা নিই সেটাই নিয়েছিলাম। ফক্স বলের জন্য আমি এখানে কোন রকমের টাকা নিচ্ছিলাম না। আমি ভাবছিলাম জাস্ট সাজিয়ে দেব। কিন্তু তোমরা সেই ভুলটা করো না। এখানে গোল্ডেন স্প্রে করে নিচ্ছি। এভাবেই ছিল কেকটা গোল্ডেন স্প্রে করা। আর তোমরা কিন্তু এই ফক্স বলগুলোরও দাম নিয়ে নিও। চকোলেট কেকের পাউন্ড হিসেবে যা দাম নাও তার সাথে। কেকটা আমার খুব সুন্দর করে কমপ্লিট হয়ে গেছে। আমি শেষে তোমাদের লুকটাও দেখিয়ে দেব। কিভাবে আমি পরে আরো ফক্স বল এখানে ইউজ করেছি। কাস্টমারের খুব পছন্দ হয়েছিল। তোমাদের যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। এরকম নতুন, নতুন ভিডিওর জন্য সবাই খুব ভালো থেকো। ধন্যবাদ তোমাদের।